বৃদ্ধাশ্রমের প্রতিটি দেওয়াল হাজারো অমানবিকতার গল্প বলে, কিন্তু তবুও যদি বলতে হয় এই অমানবিকতার ভিড়ে আজও মানুষের জন্য শত বাধা পেরিয়েও অস্তিত্ব বৃদ্ধাবাস জ্বলজ্বল করছে, যার ঠিকানা অর্জুনপুর বাগুইহাটিতে। অসাধারণ মনোমুগ্ধকর এক পরিবেশে এই বৃদ্ধাবাস। যে সমস্ত মায়েরা এখানে আছেন তাদের একাকিত্ব আজ ধোঁয়াশা। এই অস্তিত্ব বৃদ্ধাবাসে এসে সারাদিন এখানে গল্প আড্ডা সবই চলে। এক কথায় বাড়ির থেকেও এক অনাবিল ভরসার নাম এই অস্তিত্ব বৃদ্ধাবাস। শান্তি, সুখ ও বিশ্বাস, এই তিনটির নাম কলকাতার বাগুইহাটির অস্তিত্ব বৃদ্ধাবাস। তাই সবশেষে যেটা না বললেই নয়, অস্তিত্ব বৃদ্ধাবাস যদি মন্দির হয় তবে সকল মায়েরা এখানকার ভগবান। তাই অস্তিত্ব আছে, থাকবে আজীবন এই মায়েদের নিয়ে। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে অর্জুনপুর বাগুইহাটি অস্তিত্ব বৃদ্ধাবাসে। বৃদ্ধাবাস নিয়ে অনেক অনুষ্ঠান দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা যতদূর সম্ভব পেরেছি আপনাদের কাছে পৌঁছে দিতে, কিন্তু আজ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি অস্তিত্ব বৃদ্ধাবাসে। অস্তিত্ব আমাদের বাবা মায়ের কতটা সুরক্ষিত থাকে, বা আমরা যখন বাবা মার ছায়ায় থাকি তখন সেটা কেমন মজবুত থাকে, সেটা আমরা ছোট বয়সে অনুভব করি তাদের ছত্র ছায়ায় থাকলে। কিন্তু তাদের বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন একটা বিনি সুতোটা হালকা হয়ে যায়, কোথায় একটা টান পড়ে যায়। সেই অস্তিত্ব আমাদের জীবনে বাবা মায়ের কতটা থাকে আজ এইখানে এসে, সেই অস্তিত্ব বৃদ্ধাবাসে এসে আমরা কিন্তু দেখতে পাবো এখানে অস্তিত্বটা কেমন রয়েছে, এবং এখানে যে বাবা মারা আছেন তারা কিভাবে তাদের দেখভাল করা হচ্ছে, তারা কিভাবে আছেন, সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অর্জুনপুর বাগুইহাটি অস্তিত্ব বৃদ্ধাবাসে। প্রথমেই আমরা বললাম যে বৃদ্ধাবাসের এই রকম একটা নামকরণ যে হতে পারে সেটাও কিন্তু ভাবনার একটা ব্যাপার, বা ভীষণ একটা ভালো লাগার যে অস্তিত্ব বৃদ্ধাবাস। এই মুহূর্তে আমরা প্রথম ঘরে প্রবেশ করব এবং এখানে যিনি আছেন তার সাথে কথা বলবো। উনি কত বছর এখানে আছেন এবং এখানে থাকতে ওনার কেমন লাগছে সমস্ত বিস্তারিত তথ্য আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে যিনি আমার সামনে এই মুহূর্তে বসে আছেন প্রচণ্ড একজন স্মার্ট এবং ভীষণ সুন্দর একজন মানুষ। তার সাথে একটুখানি কথা বলে নেব। ঠাকুমা, আপনার নাম? আমার নাম প্রতিমা দত্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমার ছেলে বাইরে আছে, আমি নিউটাউন থেকে এসেছি। থাকতাম আগে ভবানীপুরের দিকে, এখন নিউটাউন থেকে এসেছি। নিউটাউনে বাড়ি আর কি। আচ্ছা, এখানকার খোঁজটা আপনি মূলত কোথা থেকে পেলেন? আমরা যখন আগের ওল্ডেজ হোমে ছিলাম, হ্যাঁ, সেইখানে ওই ম্যাডামের দিদি ওখানে থাকতেন। উনি আমার ঘরে, রুমকি আমার ঘরে আসতো। ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, আমি বলতে পারবো না। ওই আমার ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ, আমাকে বলে আমাকে মানে ওই নিয়ে এসছে। আমার ছেলে ওনার হাতে ছেড়ে দিয়েছে, আর আমার ভাইজি আছে, ও দেখে শুনে গেছে। আচ্ছা, একটা মজার ব্যাপার সেটা হচ্ছে সারাদিন কি কি করা হয় এখানে? খুব ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, আমার তো একটু বয়স হয়ে গেছে, এই একটু বারান্দায় দাঁড়াচ্ছি, একটু ঘুরছি, একটু বেড়াচ্ছি। এখনো তো যথেষ্ট ইয়াং। কত বয়স বলছো? কত বয়স বলো, তুমি বলো আগে। 70 তো বোধহয় ছইনি এখনো। 82। ভাবা যায়, মানে 82 এই বয়সেও উনি যথেষ্ট কিন্তু ইয়াং, এবং গল্প করতে বোধহয় খুব ভালোবাসেন নাকি? ভালোবাসি, এখন একটু নেবুলাইজার নিতে হয়, শরীরটা একটু গন্ডগোলের। আচ্ছা, আগে যে ওল্ড এজ হোমে আপনি ছিলেন ওখান থেকে এখানকার পরিবেশ কেমন লাগছে? সম্ভব ভালো, আমি এটাকে নিজের বাড়ি মনে করি। এই হচ্ছে কথা, এরপরে আর কিছু বলার নেই। সারাদিন সময় কিভাবে কেটে যায়? এই কেটে যায়, এই বই পড়ি, গীতা টিতা আছে বই পড়ি, তারপরে তোমার একটু এদিক ওদিক করি, টিভি দেখি, মোবাইল দেখি। টিভিতে অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, সব দেখি। সবচেয়ে কোন অনুষ্ঠান ভালো লাগে দেখতে? আমি খবরও দেখি, আবার সিরিয়ালও দেখি। সত্যি কথা বলছি, তবে খুব বেশি না, খুব বেশি দেখতে ভালোবাসি। মোবাইল দেখি, তারপরে ফোন টোন আসে আত্মীয় স্বজনের,
সেই সব করে সময় কেটে যায়। উনি স্মরণ হরি পার করো ওগো তুমি কাণ্ডারি, পরম প্রতিমূর তুমি। সহিতে পারি না সংসার যাতনা, ভুলিয়ে দাও মোর যতেক বাসনা, শরণাগত যে আমি। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি যে গ্রিন কালার আমাদের কি করে, একটা পজিটিভ ভাইবস দেয়, মাইন্ড ফ্রেশ করে। সুতরাং আমার সামনে যিনি এই মুহূর্তে বসে আছেন, মানে যার সামনে আমি বসে আছি, যিনি আমার সামনে বসে আছেন, তিনি একটা খুব সুন্দর গ্রিন কালারের শাড়ি পরে খুব সুন্দরভাবে বসে আছেন। তো জেঠিমা, আপনার নাম কি? বনশ্রী সেন। কোথাও যেন আমার সাথে মিল পেলাম, আমারও সেম নাম। তো হ্যাঁ, আমারও সেম নাম। হ্যাঁ, মানে টাইটেল নয়, বনশ্রী। তো কোথা থেকে আসা হয়েছে? আমি টালিগঞ্জ থেকে এসেছি। এই সংবাদটা কোথা থেকে পেলেন? এই সংবাদটা এটা তো আমার বোন নিয়ে এসছে এখানে। এই যে বোন। সারাদিন কিভাবে সময় কেটে যায়? আমিও টিভি দেখি, করি, এর সাথে কেউ আসলে গল্প করি, কারো ঘরে চলে যাই, গল্প করি, এই করি। শরীর ঠিকঠাক? এই পাটা ছাড়া সব ঠিকঠাক আছে। পাটা দিয়ে একটু প্রবলেম হচ্ছে, দুবার অপারেশন হয়েছে। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক হয় তো? ঠিক, একদম ঠিক, কোনো কিছু প্রবলেম নেই। এইখানে এই যে সারাদিন যে সময়টা কাটে, সবার সাথে গল্প গুজব করে কি দিন কেটে যাচ্ছে? অনেক তো বন্ধু বান্ধব হয়েছে। হ্যাঁ, সবার সাথে গল্প করি, টিভি দেখি। টিভিতে কোন অনুষ্ঠান মূলত দেখা হয়? আমি সিরিয়ালগুলো দেখি বেশিরভাগ। একঘেয়েমি লাগে না সিরিয়াল দেখতে? লাগে, তারপরে আবার বই দেখি, করি, অনেক কিছু করি। আমাদের খ্রিস্টানদের গান আছে, অনেক কিছু দেখি। গান করতে ভালোবাসেন? দুকলি একটু শোনানো যাক। কেন? হয়ে যাবে, দুকলি একটু শোনা। আর গলা ভাঙা এই বয়সে কি করব, করতে ভালো লাগে, করি। গান তো আমরা সবাই জানি যে মনে প্রশান্তি আনে, তো সুতরাং দুকলি একটু শুনতেই পারা যাবে। সখী ভাবনা কাহারি বলে, সখী যাতনা কাহারি বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা ময়। একদমই তাই। সব জায়গায় এই ভালোবাসা যদি না থাকে তাহলে কোনো কিছুই হয় না। এটারই একটা নিদর্শন, একটা সুন্দর উদাহরণ এই অস্তিত্ব বৃদ্ধাবাস। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অস্তিত্ব বৃদ্ধাবাসের ফার্স্ট ফ্লোরে। তো এখানে কারা কারা আছেন সমস্ত তথ্য ওনাদের থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকুন। তো যে জেঠিমা আমার সামনে বসে আছেন, ওনার সাথে একটু কথা বলে নেব, উনি কত বছর এখানে আছেন, সমস্ত তথ্য ওনার কাছ থেকে একটু শুনে নেব। জেঠিমা, আপনার নাম? স্বপ্না সেন। কোথা থেকে এসেছেন? বম্বে থেকে। ওই সুদূর বোম্বে থেকে এখানে? এই যোগাযোগটা কিভাবে হলো, মানে এই সন্ধান কোথা থেকে পেলেন? ছেলে পেপার দেখে করেছে। কেমন লাগছে এখানে থাকতে পেরে? ভালোই। একা লাগছে না তো? আর যে কালী মন্দিরটা আছে ওর জন্য আমার আরো বেশি ভালো লাগছে। ভগবানের সাথে একটু কানেকশন পাওয়া যায়, কানেক্ট হওয়া যায়, এরকম একটা ব্যাপার। পূজা অর্চনা করতে কি ভালোবাসতেন? এখনো করেন? এখন আর কোথা থেকে করব, এখানে কোথায় পুজো করব? ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পুজো হয়, সব লোকজন আসে। সারাদিন কি কি করে, মানে করে সময় কেটে যায়? এই যে গল্প করি দিদির সাথে। অনেক তো বন্ধু বান্ধব হয়েছে। অনেক হয়নি, আমি এখানে বেশিরভাগ লোক সব দু সপ্তাহ, দু মাস, এক মাস আমি তো দেখিনি বেশিরভাগ লোককে, উপরে যারা এসছে। তা বন্ধুটা হবে কোথার থেকে?
খাবার দাবার মোটামুটি ঠিকঠাক হয়? ভালো খাবার দেয় এখানে। আর একজন ঠাকুমা আমার সামনে উপস্থিত হয়েছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। আপনার নাম কি? আমার এইটা হেলথটা একটা পুরো নেই, আমি বেরাই না আর কি। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি সবং, আপাতত এইখানে। আমি বাড়ি আমার সবং, আর এখানে আমার অফিস বেরায় না, অফিস বেরায়নি, আপাতত বেরিয়ে হয়েছে, আর এতে আছে। কি বলবো, আমার নাকি বলুন, আমি কথা ফেলতে পারি না। শরীর ঠিক আছে তো? এমনি সরগর আগে বহু বছর। আমার ওকে ডাকুন, আমি বেরিতে পারি না, আমি বুবার কথা বলতে পারি না, আমার অনেক মাস, অনেক বছর। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এই বৃদ্ধাবাসের একদম রান্নাঘরের সামনে, এবং রান্নাঘরের সামনে সেই যেন হঠাৎ করে একটা কেমন যেন অদ্ভুত একটা ভালো সেন্ট বেরোচ্ছে, মানে সেই একটা রান্নার একটা গন্ধ বেরোচ্ছে। কি রান্না হচ্ছে, কি চলছে এই রান্নাঘরে, একটু আমরা দেখে নেব। রান্নাঘর থেকে তো অপূর্ব একটা সুগন্ধি বেরোচ্ছিলই, যেটা আপনাদের সামনে আমি বললাম। তো এই দিদি কত বছর এখানে আছেন, সমস্ত কিছু ওনার মুখ থেকে একটু শুনে নেব। আচ্ছা দিদি নমস্কার, আপনার নাম? আমার নাম মুক্ত ক্ষেত্রপাল। কোথা থেকে এসেছেন এখানে? হুগলি থেকে এসছে, আমাদের পান্ডুয়া থানা, বাড়ি হচ্ছে তোমার হরাল হাটতলা। আচ্ছা এই যে আজকে যে কি রান্না আছে, মানে মেনুতে কি আছে, এত সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে? রান্না হয়েছে, কপি রান্না হয়েছে, আর কি গো মানা, উচ্ছে ভাজা হয়েছে, আর একটা কি হলো, ডাল হয়েছে। আচ্ছা প্রতিদিন কি এরকম বিভিন্ন ধরনের পদ রান্না করতে হয়? হ্যাঁ হ্যাঁ, সব রকমই রান্না হয়, পাল্টে পাল্টে রান্না হয়, মাছ হয়, মাংস হয় সব। আচ্ছা যারা মোটামুটি একটু নিরামিষ খেতে পছন্দ করেন, তাদের কি অন্য ধরনেরও কোনো কিছু রান্না রাখা হয়? হ্যাঁ, তাদের আলু ভাজা, ডাল, তোমার সবজি তরকারি, একটা ভাজাভুজি। আচ্ছা এই সপ্তাহে যে 7 দিন, 7 দিনই তো একই রান্না হয় না, ঘুরিয়ে ফিরিয়ে রান্না হয়। হ্যাঁ ওইটাই বললাম, ডিম হয়, মাছ হয়, শাক হয়, কোনো কোনো অনেক রকমের তরকারি পারা হয়। আচ্ছা এই যে প্রতিদিন যে ওনাদের এই যে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এখানে দুই দিদি কিন্তু প্রধানত কিন্তু প্রতিদিন কিন্তু হেসেল টানছেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন। দ্বিতীয় দিদি আমার সামনে উপস্থিত হয়েছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। দিদি একটু মুচকি মুচকি হাসছেন। তো দিদি আপনার নাম? শেফালি জানা। আচ্ছা কোথা থেকে এসেছেন? দীঘা থেকে। দীঘা থেকে? মানে ওই সমুদ্র সৈকত একদম পেরিয়ে এখানে আসা, মানে কেমন ভালো লাগছে এখানে থাকতে পেরে? অস্তিত্ব বৃদ্ধাবাসে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি 2nd ফ্লোরে, এবং এখানে কারা কারা আছেন, তাদের জীবনযাত্রা, প্রতিদিন তারা কি কি করছেন, সমস্ত তথ্য আমরা হাজির করছি, দেখতে থাকুন। আমার সামনে এই মুহূর্তে যে ঠাকুমা বসে আছেন, ভীষণ সুন্দর দেখতে, তো একটুখানি ওনার সাথে একটু কথা বলে নেব। ঠাকুমা আপনার নাম? কবিতা দত্ত। কোথা থেকে এসেছেন? আমি এসেছি হচ্ছে লেকটাউন থেকে। এই সংবাদ কোথা থেকে পেলেন? এখানকার সহমত, আমার তো স্বামী বা ছেলে নেই, মেয়ে জামাই আছে, ওরা পেয়ে আমাকে এখানে রেখে গেছে, ওরা বাইরে বেড়াতে গেছে, আমাকে এখানে রেখে গেছে। আগে কি কিছু করা হতো, কোনো পেশার সাথে যুক্ত? না, হাউসওয়াইফই ছিলেন। হ্যাঁ। এখনো তো যথেষ্ট ইয়াং এবং প্রচণ্ড একজন গ্ল্যামারাস মহিলা যাকে বলা যায়, কোনো গোপন কিছু টিপস কি দেওয়া যেতে পারে? এই যে এত রূপচর্চা, এত সুন্দর কি করে এখনো? চর্চা কিছু করি না মা, রূপচর্চা কিচ্ছু করি না। এতটা সুন্দর এই বয়সেও? সেটা ভগবানের দয়া। অস্তিত্ব বৃদ্ধাবাসে এসে কেমন লাগছে? ভালো, বেশ ভালো, বেশ ভালো। ওই ছেলেটা তো খুব ভালো। আচ্ছা এই মুহূর্তে বয়স কত? আমার 78। 78? হ্যাঁ। সারাদিন কি টিভি দেখা বা গল্পের বই পড়া? গল্পের বই পড়তেই জীবনে খুব ভালোবাসতাম, যেটা আমার একটা টনিক ছিল, কিন্তু এখন চোখ একটা কাটিয়েছি, কিন্তু তবুও সেই শক্তিটা এখন আর পাই না। খাওয়া দাওয়া ঠিক করে করা হয়? হ্যাঁ। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746685। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। আমরা এখন আছি STV বাংলায়। Twinkles dancing
spirits cheer. Magic grows this time of year. Jolly jingles fill the air. Whispers of joy everywhere. এই মুহূর্তে যে দিদি উপস্থিত হয়েছেন, এই ঠাকুমাকে উনি কিন্তু দেখভাল করছেন এবং কত বছর ধরে এখানে আছেন, সমস্ত বিস্তারিত তথ্য ওনার মুখ থেকে একটু শুনে নেব। দিদি, আপনার নাম? আমার নাম মাধবী গাই। ওনাকে আপনি দেখভাল করছেন? হ্যাঁ, আমরা দেখভাল করি। বাড়িতে আমরা দুজন থাকি, একজন দিনে একজন রাতে। সেখানে 10 দিন করে একজন থাকবো। মূলত ওনার এই মুহূর্তে সমস্যা কি? একটু পায়ের সমস্যা, মানে উঠে দাঁড়াতে পারে না, তুলে পাজা করে তুলে হুইল চেয়ারে বসাতে হয়। এখানে হুইল চেয়ার আমরা দেখতে পাচ্ছি, তো সেটা ওনাকে ইউজ করতে? হ্যাঁ হ্যাঁ, উনি পায়খানা বাথরুমে হুইল চেয়ারেই নিয়ে যায়। উনি হাঁটতে পারে না খুব ভালোভাবে, শক্ত করে ধরে তুলতে হয়, নাহলে উনি পারে না। মানে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, এই দিদি কিন্তু সারা দিন কিন্তু এই ঠাকুমার কিন্তু সেবা করে যাচ্ছেন। আমার সামনে যিনি উপস্থিত হয়েছেন ভীষণ কালারফুল এবং খুব সুন্দর, মানে খুব সুন্দর একটা শাড়ি পরে আছেন এবং ভীষণ কালারফুল দেখতে লাগছে। একটু কথা না বললে তো হয় না, একটু কথা বলেন। আপনার নাম? বন্দিতা সরকার। খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। মানে বোঝা যাচ্ছে যে ইয়াং বয়সে কতটা সুন্দর ছিলেন। তো কোনো পেশার সাথে কি যুক্ত ছিলেন না হাউসওয়াইফই ছিলেন? পেশার সঙ্গে যুক্ত ছিলাম। কি করতেন? করতাম, আমি টেবিল টেনিস প্লেয়ার হিসেবে চাকরি করতাম। ভাবা যায়। আচ্ছা, সারাদিন কি কি করা হয়? এখন পুজো আর নিজে জামা কাপড় নিজে কেচে নেওয়া, ঘরটা যতটুকু পরিষ্কার করে রাখা, আর এখানে অন্তত এইটুকুই, বেশি কিছু করতে হয় না। এখানকার পরিবেশটা তো ভীষণ অসাধারণ এবং এখানে যারা যারা আছেন সারাদিন কি তাদের সাথে কি গল্প করে আড্ডা দিয়ে? গল্প করে সকালের থেকে নয়, সকাল সন্ধ্যা আমার স্নান পুজো করে আমি বিকেলবেলার পরে ওনাদের সঙ্গে গিয়ে একটু মাঝে মাঝে গল্প করি। যেহেতু আমি ওনাদের থেকে বয়সে কম, ওনারা যেহেতু একটু বয়স্ক, ওনাদের আসতে বললে ওনাদের পক্ষে আসাটা অসম্ভব, তাই আমাকেই মাঝে মাঝে যেতে হয়, এই আর কি, গিয়ে কথাটা বলি। এমনি সারাদিন তো পূজা অর্চনা করেন বা পুজো করেন? বই মানে টিভিটা দেখে একটু কম, খবরটা বেশি শুনি, আর মাঝে মাঝে মোবাইলটা তো সঙ্গ দেয়। শরীর ঠিক আছে তো একদম? আগে একটুখানি অসুবিধা হচ্ছিল 2-3 মাস আগে, দাঁতের, তারপরে কোমরে, এই সমস্যা। এখন অনেকটা রিলিফ পেয়েছি। একটু আগেই বললেন যে আপনি টেবিল টেনিসের জন্য মানে একটা জব করতেন। এই মুহূর্তে যদি সেরকম কোনো বেটার অপশান আসে আপনার কাছে, তাহলে? ব্যাপারটা কি, আমি অনেক দিন ডিটাচড। আমি এমনি ব্যায়ামের মধ্যে থাকি, কিন্তু খেলাধুলো মানে ব্যাট ট্যাট আমার ছেলে হওয়ার পর থেকে আমার পক্ষে আর সম্ভব হয়নি। সেই জন্য আমি ডিটাচড। সেই জন্য আমি কতটা দাঁড়িয়ে খেলতে পারবো আমি জানি না। আমি খেলা দেখাটাই আমার কাছে এখন ওই খেলার সমানই হয়ে গেছে। খেলাটা নিজে আর খেলার মতো জায়গায় নেই, কারণ যেহেতু বহু বছর ডিটাচড হয়ে গেছে। আচ্ছা, বর্তমান সময়ের ছেলেমেয়েরাই টেবিল টেনিসের প্রতি অনেকটা আগ্রহ দেখাচ্ছে, তাদের প্রতি আপনি কি বার্তা রাখবেন? তাদের প্রতি বার্তা দিচ্ছি এই কারণে যে আমরা যে সময় যতটা সুযোগ কম পেয়ে যে জায়গাটায় পৌঁছেছি, কিন্তু তারা এখন যদি ইচ্ছা করে সেই জায়গাটা অনেক দূর পৌঁছাতে পারবে। অনেক সুযোগ সুবিধা, অ্যাপারেটাস, সকলের সহযোগিতা। আমাদের সময় মেয়ে খেলতে যাবে, এই যে অসুবিধাটা ছিল, এখন কিন্তু আমরা সেই সব দিক থেকে অনেকটা অ্যাডভান্স। সেই জন্য সব ঘরেই ছেলেমেয়েরা কেউ না কেউ খেলে। আমাদের সময় যখন সংখ্যাটা কম ছিল, এখন অনেক। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এখানে একটা মেশিন রাখা, হাতের মেশিন, তো এটার সদ্ব্যবহারটা আমি ঠিক করতে পারিনি এই কারণে আমার সেলাইটা জানা ছিল না। এটা আমি এনেছি সেলাইটা শেখার জন্য, এখনও সেই ব্যবস্থাটা করে উঠতে পারিনি। মানে হাতের সেলাই বা এইসব কিছুতে ন্যাক আছে? মানে এই সেলাইটাই কেন, সুতো সেলাইয়ে খুব একটা নেই, উলবোনা টোনা তবু করেছি। এখন এইটা শেখার খুব ইচ্ছা, যেহেতু এটা আমার মার দেওয়া জিনিস। আমরা 5 বোনের মধ্যে 4 বোনই সবাই পারে, আমিই পারি না। তো আমার এইটা ইচ্ছা, এই শেষ বয়সে আমার চলে যাওয়ার আগে এইটা অন্তত শিখে যাওয়ার, আমার মার দেওয়া জিনিসের সদ্ব্যবহার করা।
এই অস্তিত্ব বৃদ্ধাবাসের একদম আমরা ছাদে দাঁড়িয়ে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ অসাধারণ একটা পরিবেশ এবং মুক্ত বাতাস এবং প্রকৃতির মাঝে, মানে যদি সন্ধ্যাবেলায় ওনারা এসে এখানে আড্ডা দেওয়া, গল্প করা এবং সবার সাথে একটু একাকী সময় কাটানোর জন্য একটা অসাধারণ জায়গা। এবং দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের টবে নানান ধরনের কিন্তু ফুল গাছের কিন্তু সম্ভার এখানে আমরা দেখতে পাচ্ছি। এই অস্তিত্ব বৃদ্ধাবাসের সারাদিন থাকা এবং এনাদেরকে যে দেখভাল করার যে ইনচার্জ যে ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। আপনার নাম? আমার নাম হীরক মণ্ডল। কতদিন ধরে এখানে আছেন? আমি এখান থেকে প্রায় 1 বছর হয়ে গেল। এই যে সবার সাথে দিন কাটাতে এবং এই যে ইনচার্জের পোস্ট, একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পোস্ট, সেটা মেনটেন করা কি খুব টাফ নাকি ঠিকঠাক লাগছে? টাফ নয়, যেহেতু প্রত্যেককে আমি ফ্যামিলির মতন ভাবি, ওই জন্য টাফ লাগে না। যেমন আমি একটা ফ্যামিলি থেকে এসেছি, সেম তাদেরকেও আমি একটা ফ্যামিলি থেকে ভাবি, ওই জন্য টাফ লাগে না। আমি ভাবি যে তারা আমার নিজের, তারাও ভাবে যে আমি তাদের নিজের, এই জন্য টাফ লাগে না। সবার অসুবিধা বা সুবিধা আপনাকেই তো দেখতে হয়। আমি দেখি, তাতে কোনো আমার সমস্যা হয় না, পুরোটাই আমি দায়িত্ব হিসাবেই দেখি। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। এসটিভি বাংলা ইতিমধ্যে পৌঁছে গেছে অস্তিত্ব বৃদ্ধাবাসে। আমরা সবার মুখ থেকে, এখানে যারা যারা আছেন সবার মুখ থেকে কিছু কথা তো আমরা শুনে নিয়েইছি, এবং এই অস্তিত্ব বৃদ্ধাবাস কবে থেকে শুরু হলো এবং একটা ইউনিক নাম, এই যে অস্তিত্ব, এই নামকরণের সার্থকতা ঠিক কোন জায়গায় এবং এই নামকরণটা কোথা থেকে এলো, সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা হাজির করব। এই অস্তিত্ব বৃদ্ধাবাসের ওনার যে ম্যাডাম, ওনার মুখ থেকে একটু কিছু কথা আমরা শুনে নেব। ম্যাডাম, আপনার নাম? তনুশ্রী বিশ্বাস। এই অস্তিত্ব বৃদ্ধাবাস, এই হঠাৎ করে এই ভাবনার পরিকল্পনাটা কোথা থেকে এলো? আমার দিদি একটা বৃদ্ধাবাসে থাকতেন। সেই বৃদ্ধাবাসের অবস্থা দেখে, খাওয়া দাওয়া, তাদের পেছনে মানে যা টর্চার হতো, যা কিছু হতো দেখে আমার খুব কষ্ট লাগতো, এবং সেখানে আরও অনেকেই থাকতো। তো তখন আমি ভাবলাম আমি কি এদের জন্য কিছু করতে পারি না। আমার কিন্তু কোনো কিছুই মাথায় ছিল না যে আমি কি করব, কিন্তু মাথায় ছিল যে কিছু একটা করব। আর বরাবরই আমি একটু সমাজসেবা করতে ভালোবাসি, কোনো কিছু পাবার আশায় না, কোনো লোক দেখানোর আশায় না। যেখানে যখন যেরকম প্রয়োজন তখন সেখানে আমি সেইভাবে কাজ করে বেরিয়ে আসি। যেমন পাড়াতেও করি, নিজের বাড়ি, আত্মীয় স্বজন সব জায়গায় আমি যাই। আমার তাতে কোনো অসুবিধা হয় না, বরং মনে হয় আমাকে ঈশ্বর আমাকে নির্বাচিত করেছেন, সেই জন্য আমি গ্রেটফুল তার কাছে। সবাইকে তো করছে না, আমি পারছি করতে, এটা আমার কাছে বড় ভিশন একটা। তো সেইখান থেকেই আমার এই একটা ওল্ড এজ হোম করব, বৃদ্ধাদের রাখবো। এবং সবাই কর্মসূত্রে বাইরে থাকে, টাকা দিয়ে হয়তো রাখছে, কিন্তু তাদের বাড়ির পরিবেশ, যে বাড়িটাকে যাতে ভুলে থাকতে পারে, সেই ব্যাপারটাই আমি চেয়েছিলাম এখানে সেইভাবে গড়ে তুলতে। এবং আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, প্রত্যেককেই বলেছি যে এটা কোনো হোম নয়, তোমাদের খাওয়া দাওয়া বলো, থাকা বলো, যা দরকার তোমরা বলবে। এবং আমার একটা নিয়মই আছে, রেগুলারের নিয়ম অনুযায়ী এখানে কোনো রুটিনে খাওয়া দাওয়া দেওয়া হয় না, প্রত্যেক ঘরেই জিজ্ঞাসা করে নেওয়া হয়, সেটা সপ্তাহের মধ্যে ঘুরিয়ে দেওয়া হয় কে কী খেতে চাইছে, সেইভাবে একটা একটা করে জিনিস দেওয়া হয়।
আজ পর্যন্ত কোনো বৃদ্ধাবাসে ছোট চুনো মাছ দেওয়া হয়নি, তারা তো বাড়িতে খেয়ে এসছে, কিন্তু এখানে আমি ছোট চুনো মাছ পর্যন্ত তাদের কেটে, তারা খুব উৎফুল্ল হয়েছে, বলছে আমরা যে কত যুগ বাদে খেলাম এ তো বলারই নয়। প্লাস তাদের জন্মদিন হলে আমি অজান্তেই তাদের এই হলটাকে সাজিয়ে একটু ছোট করে সেলিব্রেট করি, বা পয়লা বৈশাখ বা যে কোনো অকেশনে আমি চাই তাদের একটু আনন্দ দিতে, তারা মনে করতে পারে তারা বাড়িতেই আছে, বাড়ির বাইরে তারা নেই। আচ্ছা ম্যাডাম, আর একটা কথা, এই যে অস্তিত্ব বৃদ্ধাবাস, এই নামকরণটা কি আপনারই দেওয়া? এই অস্তিত্ব আমরা অনেক নাম করছি, এখানে ওখানে সেখানে কি নাম দেব, তারপরে মনে হলো যে ওর বাবা মানে আমার হাজবেন্ড মিস্টার দেবাশিস বিশ্বাস বললো এরা যে আছে এরা মাথার ওপরে আছে, এরা আছে বলেই কেন এখনও দুনিয়া চলছে, এটা কিন্তু মাথায় রাখো। সেজন্য এরা শেষ হয়ে যায়নি, এরা শেষের পর্যায়ে নয়, এদের কাছ থেকেই আমাদের নতুন প্রজন্ম শুরু, সেই জন্য এরা হচ্ছে এক্সিস্টেন্স আমাদের, সেই জন্যই এইভাবেই নামটা রাখা হোক অস্তিত্ব। অস্তিত্ব মিনস এক্সিস্টেন্স, সেই জন্যই আমরা এই নামটা চুজ করেছি, যে কোনো কিছু না, কোনো ধর্মের ভিত্তিতে যাবে না, কোনো কিছুর ভিত্তিতে যাবে না, শুধু এখানে একটা ওল্ড এজ হোম যারা আছে তাদের অস্তিত্ব আমরা এখানে জানান দিচ্ছি, তারা ভালো আছে। আর এই যে হোমটা দেখছেন, এই হোমের পেছনে আমার একা কোনো ক্রেডিট নেই, আমার পাশে বসে আছে যে আমার ছেলে মিস্টার দেবতনু বিশ্বাস, ও টিসিএসে কাজ করে আইটি সেক্টরে, ও আমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমাকে হেল্প করে গেছে, কেননা মা এতটা কোথা থেকে করবে, প্রতিটা জায়গায় হেল্প করেছে, সেই জন্য এটা যে আমি করেছি আমি বলবো না। প্লাস এখানে যারা কাজ করে বলবো না, তারা সেবা করে। আমার যে ম্যানেজার আছে, যে রান্না করছে, যে আমি তাদের ওই চোখেই দেখি না, আমি বলি বাবু আমরা একটা কাজ করছি, কি করছি যাতে সবাই ভালো থাকে, তোমরাও ভালো থাকো, তাহলে ওরাও ভালো থাকবে। আর একটা জিনিসে আমি খুব ভালো মনে করি যে আমি তো এখানে 4টে লোক আছে যারা এখানে সেবা করছে, তাদের ফ্যামিলিটা তো এইখান থেকেই চলছে, তাহলে 4টে ফ্যামিলি আমি চালাতে পারছি, আমাদের এই অস্তিত্ব চালাতে পারছে, এইখানেই হচ্ছে আমার সবচেয়ে বড় মনে হয়, আমি অহংবোধ করি যে না হচ্ছে, এটা এই জিনিসটা হচ্ছে, সবাই ভালোভাবে আছে এবং খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে, তাদের কোথাও আমি দেখি না কোনো গাফিলতি আছে, আমি যদি নাও আসি তাইলেও তারা একইভাবে সার্ভিস দিয়ে যায়। আর এই যে এই ওয়েবসাইট তৈরি করা থেকে বলো, এই জিনিস কেনা থেকে বলো, বা কোথায় কী হবে, এই দেবতনু বিশ্বাস না থাকলে হয়তো বা আমি সেটা করতে পারতাম না। তো স্যারের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। বলছি স্যার, এখানে যারা আছেন তারা এখানে মোটামুটি ডক্টর সার্ভিস বা ফিজিওথেরাপিস্ট এনাদের কোনো ভূমিকা আছে? নিশ্চয়ই আছে। আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে অ্যাপোলো থেকে ডক্টর আসেন, এসে জেনারেল যেই হেলথ চেক আপ হয় সেটা করে দিয়ে যান, তার সঙ্গে সঙ্গে যদি কোনো প্রেসক্রিপশনের দরকার হয় বা মেডিসিন চেঞ্জের দরকার হয়, যেটা নর্মাল জেনারেল হেলথ চেক আপ। এছাড়া তিনি সবসময় এমার্জেন্সি কলে উপস্থিত থাকেন, যদি এমার্জেন্সি হয় তিনি ভিজিটে আসেন। এছাড়াও এখানে যারা কাজ করছে বা যারা সেবা করছে তারা ওয়েল ট্রেন, তারা কীভাবে ইঞ্জেকশন দিতে হবে তাও জানে, প্রেশার মাপতে হবে সেটাও তারা জানে। তো সেই ইকুইপমেন্টসগুলো আমাদের কাছে অলরেডি উপস্থিত, প্রেশারের মেশিন আছে, অক্সিমিটার আছে, এগুলো সবসময় 24 ঘন্টা। আর এছাড়াও যেই ডক্টর যিনি এখানে আসেন, শুধু তিনি একা নয়, তিনি তখন যদি মনে করে কোনো প্যানেলের সঙ্গে ডিসকাশন দরকার, তিনি দরকার পড়লে প্যানেলের সঙ্গে ডিসকাশনে যায়, তার পরিচিতির মধ্যে যে এটা এই অবস্থা আছে, এটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি। মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে পুরো ডেভেলপমেন্টটা কিন্তু আপনাদের এখান থেকে সমস্তটাই পাওয়া যায়, মানে একদম ঘরোয়া পরিবেশ, বাড়ির পরিবেশ থেকে কোনো রকম কিন্তু আলাদা নয়। যারা আসতে চাইছেন তারা যদি মনে করেন যে অস্তিত্ব বৃদ্ধাবাসে আসাটা দরকার বা এরকম একটা বৃদ্ধাবাস খুঁজছেন যেখানে ঘরের মতো একটা ভাইবস পাবো, সেটাও কিন্তু এই অস্তিত্ব বৃদ্ধাবাসে কিন্তু আপনারা পেতে পারেন। তো স্যার, এই মুহূর্তে মোটামুটি কতগুলো রুম আছে এবং আপনারা কতজনকে আমন্ত্রণ জানাতে পারেন? আমরা এই মুহূর্তে আমাদের এখনও 3-4টে রুম কিংবা তার বেশি ভ্যাকেন্ট আছে। আমরা যদি বলি সিঙ্গেল রুম হিসাবে আমরা এখনও 3-4 জনকে নিতে পারি, আর যদি সেটা শেয়ারিংয়ে যায় আমরা অনায়াসে এখনও 7 থেকে 8 জনকে নিতে পারি। আর শুধু এখানেই থেমে থাকা নয়, যদি মানুষরা চান, ঈশ্বর যদি মনে করেন আমরা আরও ভালো ব্যবস্থা করব,
তো পরবর্তীকালে আমাদের ভাবনা চিন্তা আছে, কতদূর কী হবে জানি না। যদি অন্য কোনোভাবে অন্য কোনো জায়গায় আরেকটা বৃদ্ধাবাস খোলা যায় বা এটারই কোনো উইংস খোলা যায়, সেটারও আমরা ভাবনা চিন্তা করেছি। কিন্তু সব কিছুই হচ্ছে যে মানুষ কেমন আসবেন, তাদেরকে আমরা কীরকম ব্যবস্থা দিতে পারছি, কীরকম সেবা দিতে পারছি, কেন সেবাটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। কারণ আমি এটুকু মনে করি আমরা কিচ্ছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে ফিরে যাব না, যেটা আছে এখানেই থাকবে, শুধু আমাদের পড়ে থাকবে ব্যবহার। সো এটাই আমাদের আপাতত ইচ্ছা। আচ্ছা, এখানে কোনো রকম যারা আছেন তাদের কোনো রকম বাৎসরিক অনুষ্ঠান বা কোনো রকম এন্টারটেইন করার জন্য কিছু কি আছে? সবসময় আছে, প্রত্যেকের ঘরে টিভি আছে, ইভেন ওয়াইফাই কানেক্টেড। এছাড়া যেটা বললেন আমার মা, যে কারো যদি কোনো বার্থডে হয়, সেই বার্থডে সেলিব্রেশন করা। কিছুদিন আগে আমরা জানি লাস্ট বছর 26শে জানুয়ারি গেছে, 26শে জানুয়ারি ছাদে ফ্ল্যাগ হোয়েস্টিংও হয়েছিল। একটা এনজিও থেকে এসে কিছুদিন আগে কর্পোরেট, যেটা আমরা বলি হচ্ছে CSR অ্যাক্টিভিটি, অফিস থেকে এসে এখানে করে গেছে পুজোর সময়। ওটা দিওয়ালির দিন ছিল। আমার এখনও মনে আছে তারা এখানে এসে প্রদীপ জ্বালানো, সবাইকে কিছু না কিছু দেওয়া, তাদের সঙ্গে কথা বলা। তো এরকম আসতেই থাকে। ইভেন আমাদের বিভিন্ন কলেজও রিচ আউট করে যে আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলতে চাই, একটু প্রোগ্রাম করতে চাই। তো এইগুলো হতেই থাকে। এছাড়া পয়লা বৈশাখ বা পুজোর সময় স্পেশাল খাওয়া দাওয়া, বা তারা যদি ঘুরতে যেতে চায়, এই যিনি আমাদের সুপারভাইজার হীরক আছেন, উনি সবাইকে দায়িত্ব সহকারে বাইরে ঘুরতেও নিয়ে যান। ঘুরতে বলতে আশেপাশে, যে পুজোর সময় সবারই ইচ্ছা করে যে একটা দুটো ঠাকুর দেখব, তো সবাইকে বৃদ্ধাকে নিয়ে ভিড়ে যাওয়া সম্ভব হয় না। তো এখান থেকে লোকাল কোনো ট্রান্সপোর্ট, রিক্সা বলুন, টোটো বলুন, আশেপাশে ঠাকুর সেও দেখিয়ে এনেছে। ইভেন মেলাতেও মাঝে সাঝে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের এই হোমের কাছে এখানে একটা বড় মেলা প্রাঙ্গণ আছে, এখানে মেলা হয় প্রত্যেক বছর, এই বছরও হয়েছে। তো ওইখানে নিয়ে যাওয়ার আমরা সবসময় চেষ্টা করি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে এই অস্তিত্ব বৃদ্ধাবাসে আসবে বলে ঠিক করছে, তাহলে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ হচ্ছে, আমাদের অলরেডি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অলরেডি মেল আইডি আমাদের মেনশন করা আছে, সেই মেলে তারা আমাদের যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে, ওইখানে সেই ফেসবুক পেজ আইডি আমাদের ওয়েবসাইটে মেনশন, যেটা ostitto.com। ওইখান থেকেও আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারে। এছাড়া আমাদের ওইখানে যেই সাইনবোর্ড বা ব্যানারের ছবি দেওয়া আছে, ওইখানে 4টে নাম্বার উল্লেখ আছে। সেই 4টে নাম্বার আমি বলেও দিচ্ছি কার। একটা হচ্ছে আমার মায়ের, মানে যিনি ওনার ম্যাডামের, একটা নাম্বার হচ্ছে আমার বাবার, একটা নাম্বার আমার নিজের, আর এগুলো সবই পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, কোনো এমনি অন্য কোনো নাম্বার নয়। আরেকটা হচ্ছে এখানকার সুপারভাইজার হীরক, যার ভালো নাম হচ্ছে রিজাবুল মণ্ডল। মানে এনাদের সাথে কন্ট্যাক্ট করলে মোটামুটি পাওয়া যাবে। আমরা 24/7/365 ফোন খোলা থাকে। অনেক সময় হয় যে ফোন ধরতে পারলাম না, তার মানে এই না যে আমরা ফোন ব্যাক করব না। যদি আমরা মিস আউট করে যাই, আমরা অবশ্যই তাদেরকে রিং ব্যাক করব। ফোন নাম্বার হচ্ছে আমার যেটা মায়ের নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে 9874547264, এটা একটা নাম্বার। আমার নাম্বার হচ্ছে 9051259115। আমার বাবার নাম্বার হচ্ছে 9874227755, 9679769901। একটা কথা তো আমরা সবাই জানি যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, একদমই তাই। যে এই রকম ম্যাডাম এবং এই রকম স্যারের ছত্রছায়ায় যদি আসা যায়, তাহলে আপনারা যারা আসবেন ভাবছেন, আর দেরি না করে সেই রকমই ঘরের মতো ট্রিট পেতে আজই চলে আসুন অস্তিত্ব বৃদ্ধাবাসে। একটা অসাধারণ পরিবেশ এবং মানসিকতা সেই লেভেলের, যে লেভেলে আপনারা বাড়ির মতো ট্রিট পাবেন এবং সসম্মানে কিন্তু আপনারা কিন্তু হাজির হয়ে ভালো মতন থাকতে পারবেন। STV বাংলা এতক্ষণ ছিল অস্তিত্ব বৃদ্ধাবাসে, এক অসাধারণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, এবং যারা মনে করবেন ভাবছেন ইতিমধ্যেই যে এরকম একটা বৃদ্ধাবাসে আসবো, ভাবনা চিন্তা করছেন, সেই জন্য একটা সার্থক নাম হতে পারে এই অস্তিত্ব বৃদ্ধাবাস। তো সুতরাং STV বাংলা সর্বদাই চায় যে চেতনামূলক কোনো অনুষ্ঠান হোক,
বা যারা সমাজের প্রতি দায়বদ্ধ, তারা চেতনামূলক কোনো অনুষ্ঠান বা চেতনা দিচ্ছে এরকম কোনো পদক্ষেপ যারা নিতে চাইছেন, এসটিভি বাংলা সর্বদাই তাদেরকে উৎসাহ দিতে আগ্রহী এবং প্রস্তুত। তাই আজ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অস্তিত্ব বৃদ্ধাবাস, এবং আজ এইখানে আসতে পেরে আমাদের তো খুবই ভালো লেগেছে, এবং স্যার ম্যাডামের ছত্রছায়ায় যারা আছেন তারা তো ভীষণ ভালো আছেন। তাই এই মুহূর্তে আমরা এই চেতনা সম্মান অ্যাওয়ার্ড দিয়ে এই অস্তিত্ব বৃদ্ধাবাসের হাতে আমরা তুলে দেব, এবং যার হাতে আমরা এই অস্তিত্ব বৃদ্ধাবাস যে ওনার, যে ম্যাডাম এবং স্যার, এই মুহূর্তে কিন্তু ওনাদের হাতে আমি এই চেতনা সম্মান অ্যাওয়ার্ড, এবং এখানে যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জন্যই কিন্তু এই চেতনা সম্মান। তো সুতরাং এই অ্যাওয়ার্ডটা আমি কিন্তু এই স্যার ম্যাডামের হাতে এই মুহূর্তে আমি কিন্তু তুলে দিচ্ছি, এবং সবাইকে বলবো একটা জোরে হাততালি হয়ে যাক। এই মুহূর্তে চেতনা সম্মান অ্যাওয়ার্ডটা পেয়ে ম্যাডামের কেমন লাগছে সেই কিছু কথা আমরা শুনে নেব। ম্যাডাম, কেমন লাগছে এই চেতনা সম্মান অ্যাওয়ার্ড পেয়ে? আমি তো জানতামই না, এটা সবচেয়ে বড় কথা যে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে আসবে। আমার অ্যাওয়ার্ডটা বড় কথা না, এই সম্মানটা যে পেয়েছি, এবং এতে আমার কাজে আরও উদ্বুদ্ধ হওয়ার জন্য ইন্সপিরেশন দিল আমাকে এসটিভি বাংলা। সেই জন্য আমি চাইবো আরও কাজ করতে, মানুষের মধ্যে আমার সেবা, আমার ছেলেও আছে, দুজনের সেবাটাকে করার জন্য আমরা দুজনে সামনের দিকে আরও এগিয়ে যাব। দেবতনু স্যারের কাছ থেকে একটু শুনে নেব যে এই অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে স্যার? এক্সপেক্ট করিনি, বাট হ্যাঁ, যেটা বলা হলো ইন্সপিরেশন অবভিয়াসলি। তো আগামী দিনেও খালি এটুকুই প্রার্থনা করব যে সবার যেন আশীর্বাদ থাকে, এইভাবেই যেন এগিয়ে যেতে পারি, আর মানুষের জন্য আরও যেন কাজ করতে পারি, আর ব্যবহারটাকে যেন রেখে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আর এই অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যিই খুব উৎসাহিত হলাম এবং সত্যিই খুব হ্যাপি। একদমই তাই দর্শক বন্ধুরা, এই চেতনা সম্মান বুঝতেই পারছেন, চেতনা সম্মান অর্থাৎ এসটিভি বাংলা সর্বদাই সঠিক কথা সহজে বলা, মানে এই চেতনা যাদেরকে দেওয়া হচ্ছে, সমাজের প্রতি যারা দায়বদ্ধ, চেতনামূলক অনুষ্ঠান আপনারাও যদি করতে চান এবং যদি আমাদের এই টিভির পর্দায় যদি নিজেদেরকে মেলে ধরতে চান, তাহলে এসটিভি বাংলা কিন্তু আপনাদের দরজায় এবং আপনাদের কাছে কিন্তু সরাসরি পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। অস্তিত্ব আছে, থাকবে আগামীকালও। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।